চরণে দেব হৃদয় খুলিয়া। সদানন্দের ক্ষুদে জগৎ লিখেছেন সত্যজিৎ রায়। আজ আমার মনটা বেশ খুশি খুশি, তাই ভাবছি এই বেলা তোমাদের সব ব্যাপারটা বলেই ফেলি। আমি জানি তোমরা বিশ্বাস করবে, তোমরা তো আর এদের মতো নাও। এরা বিশ্বাস করে না, এরা ভাবে আমার সব কথাই বুঝি মিথ্যে আর বানানো। আমি তাই এদের সঙ্গে কথাই বলি না। এখন দুপুর, তাই এরা কেউ আমার ঘরে নেই, বিকাল হলেই আসবে। এখন আছি কেবল আমি আর আমার বন্ধু লাল বাহাদুর সিং। উফ, কাল কি ভাবনাটাই ভাবিয়েছিল ও আমাকে। ও যে আবার ফিরে আসবে তা ভাবতেই পারেনি। ওর ভীষণ বুদ্ধি, তাই ও পালিয়ে বেঁচেছে। আর কেউ হলে এতক্ষণে মরে ভূত হয়ে যেত। এই দেখো, বন্ধুর নামটা বলে দিলাম, আর আমার নিজের নামটাই বলা হলো না। আমার নাম শ্রী সদানন্দ চক্রবর্তী। শুনলেই দাড়িওয়ালা বুড়ো মনে হয় না? আসলে আমার বয়স কিন্তু 13। নাম যদি বুড়োটে হয় তা সে আমি কি করব? আমি তো আর নিজের নাম নিজে দেইনি, দিয়েছিলেন তো ঠাকুমা। অবশ্যই উনি যদি আগে থেকে টের পেতেন যে নামটার জন্য আমার খুব মুশকিল হবে, তাহলে নিশ্চয়ই অন্য নাম দিতেন। উনি তো আর জানতেন না। সবাই খালি আমার পেছনে লাগবে আর বলবে, হে হে, তোর নাম না সদানন্দ, তবে তুই এমন গোমরা ভূত কেন রে? হে হে, মুখে হাসি বুঝি তোর কুষ্টিতে নেই? হ্যাঁ, সত্যি এদের যদি একটু বুদ্ধি থাকে, খালি খ্যাক খ্যাক করে খ্যাকশিয়ালের মতো হাসলেই বুঝি আনন্দ বোঝায়। সব রকমের আনন্দে কি আর হাসা যায়? না, হাসা উচিত। যেমন ধরো, তুমি হয়তো কিছু না ভেবে মাটিতে একটা কাঠি পুঁতেছ, আর হঠাৎ দেখলে একটা ফড়িং খালি খালি উড়ে উড়ে সেই কাঠির ডগায় বসছে। এটা তো ভীষণ মজার ব্যাপার। কিন্তু তাই বলে তুমি সেটা দেখে হো হো করে হাসো? তাহলে তো লোকে পাগল বলবে। যেমন আমার এক পাগলা দাদু ছিলেন। আমি অবশ্যই তাকে দেখিনি, কিন্তু বাবার কাছে শুনেছি তিনি নাকি কারণ টারণ না থাকলেও হু হু করে হাসতেন। এমনকি শেষে যখন পাগলামি খুব বাড়ার দরুন বাবা, ছোট কাকা, অবিনেশ কাকা এরা সব মিলে তাকে শিকল দিয়ে বাঁধছিল, তখনও নাকি হাসতে হাসতে পেটে খিল হবার জোগাড়। আসল কথা কি জানো? আমি যেসব জিনিসে মজা পাই সেসব জিনিস হয়তো বেশিরভাগ মানুষের চোখেই পড়ে না। আমার বিছানায় শুয়ে শুয়েই তো কত মজার জিনিস দেখি আমি। মাঝে মাঝে জানালা দিয়ে শিমুলের বিচি উড়ে আসে, এতে লম্বা রোয়া থাকে, আর সেটা এদিক ওদিক শূন্যে ভেসে বেড়ায়। সে ভারী মজা। একবার হয়তো তোমার মুখের কাছে নেমে এলো, আর তুমি ফু দিতেই হুশ করে চলে গেল কড়ি কাঠের কাছে। আর জানালার মাথায় যদি একটা কাক বসে, তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে তো ঠিক যেন মনে হয় সার্কাসের সং। আমি তো কাক এসে বসলেই নড়াচড়া বন্ধ করে কাঠ হয়ে পড়ে থাকি, আর চোখ দিয়ে কাক বাবাজির তামাশা দেখি। অবশ্যই আমায় যদি জিজ্ঞাসা করো যে সবচেয়ে বেশি মজা পাই কিসে, তাহলে আমি বলবো পিঁপড়ে। এখন অবশ্যই খুব মজা বললে ভুল হবে, কারণ এখন না, থাক। আগে যদি আশ্চর্য ব্যাপারগুলো সব বলে দেই তাহলে সব মাটি হয়ে যাবে। তার চেয়ে বরং শুরু থেকেই বলি। আজ থেকে প্রায় 1 বছর আগে আমার একবার খুব জ্বর হয়েছিল। সেটা যে কিছু নতুন জিনিস তা নয়, জ্বর আমার প্রায়ই হতো। মা বলতেন সকাল সন্ধে মাঠে ঘাটে ভিজে মাটি আর ভিজে ঘাসে বসে থাকার ফল। অন্যবারের মতো এবারও জ্বরের প্রথম দিকটা খুব ভালো লাগছিল। কেমন একটা শীত শীত কুড়েমির ভাব। তাছাড়া স্কুল কামাই তো আছেই। বিছানায় শুয়ে জানালার বাহিরে একটা মাদার গাছটাই কাঠবেড়ালির খেলা দেখছিলাম। এমন সময় মা এসে একটা খুব তেতো ওষুধ খেয়ে দিলেন। আমি লক্ষ্মী ছেলের মতো ওষুধটা খেয়ে ঢক ঢক করে গ্লাস থেকে খানিকটা জল খেয়ে বাকি জলটা কুলকুচি করে জানালা দিয়ে ফেলে দিলাম। মা খুশি হয়ে ঘর থেকে চলে গেলেন। তারপর চাদরটা ভালো করে টেনে মুড়ে দিয়ে পাশ বালিশটা জড়িয়ে আরাম করে শুতে যাব, এমন সময় একটা জিনিস চোখে পড়লো।
দেখলাম কুলকুচির খানিকটা জল জানালার উপর পড়েছে, আর সেই জলে একটা ছোট কালো পিঁপড়ে ভীষণ হাবুডুবু খাচ্ছে। ব্যাপারটা এমন অদ্ভুত লাগলো যে আমি আরো ভালো করে দেখবার জন্য আমার চোখ দুটো পিঁপড়ের একদম কাছে নিয়ে গেলাম। দেখতে দেখতে হঠাৎ কিরকম জানি মনে হলো যে পিঁপড়েটা আর পিঁপড়ে নয়, সেটা মানুষ। না, শুধু মানুষ নয়, সেটা যেন ঝন্টুর জামাইবাবু। মাছ ধরতে গিয়ে কাদায় পিছলে পুকুরে পড়ে গেছেন, আর ভালো সাঁতার জানেন না বলে খাবি খাচ্ছেন আর হাত পা ছুড়ছেন। মনে পড়লো ঝন্টুর জামাইবাবুকে। বাঁচিয়েছিল ঝন্টুর বর্দা আর ওদের চাকর নরহরি। যেই মনে পড়া অমনি ইচ্ছে হলো আমিও পিঁপড়াটাকে বাঁচাই। জ্বর নিয়ে তড়াক করে বিছানা ছেড়ে উঠে পাশের ঘরে ছুটলাম। সেখানে বাবার রাইটিং প্যাড থেকে খানিকটা ব্লটিং পেপার ছিঁড়ে নিয়ে এক দৌড়ে ঘরে ফিরে এসে এক লাফে খাটে উঠে ব্লটিং পেপারের টুকরোটা জলে ঠেকিয়ে দিলাম। ঠেকাতে চো করে সব জলটুকু কাগজে উঠে এলো, আর পিঁপড়েটা হঠাৎ হঠাৎ বেঁচে গিয়ে কেমন জানি থতমতো খেয়ে দু একবার এদিক ওদিক ঘুরে সোজা নর্দমার ভিতর চলে গেল। সেদিন আর পিঁপড়ে আসেনি। পরের দিন জ্বরটা বাড়লো। দুপুরের দিকে মা কাজটা সেরে ঘরে এসে বললেন, ট্যাপ ট্যাপ করে জানালার দিকে চেয়ে আছিস কেন? এত জ্বর, ঘুম আসুক বা না আসুক, একটু চোখ বুজে চুপ করে পড়ে থাক না। মাকে খুশি করার জন্য চোখ বুজলাম, কিন্তু মা বেরিয়ে যেতে আবার চোখ খুলে নর্দমার দিকে দেখতে লাগলাম। বিকেলের দিকে সূর্য যখন প্রায় মাদার গাছটার পেছনে চলে এসছে, তখন দেখি একটা পিঁপড়ে নর্দমার ফাঁক দিয়ে উঁকি মারছে। হঠাৎ সেটা শুরুত করে বাইরে এসে জানালায় পায়চারি আরম্ভ করে দিল। এটা সেই কালকের নাকানি চুপানি খাওয়া পিঁপড়েটা। আমি বন্ধুর কাজ করেছিলাম সেটা মনে রেখে সাহস করে আবার আমার কাছে এসেছে। আমার আগে থেকেই ফোন দেওয়াটা ছিল। ভাড়ার ঘর থেকে লুকিয়ে এক চিমটে চিনি এনে কাগজে মুড়ে আমার বালিশের পাশে রেখে দিয়েছিলাম। তার থেকে একটা বেশ বড় দানা বের করে জানালার উপরে রাখলাম। পিঁপড়েটা হঠাৎ থেমে গেল। তারপর আস্তে আস্তে দানাটার কাছে এগিয়ে গিয়ে সেটাকে বার কয়েক এদিক থেকে ওদিক গুতিয়ে দেখলো। তারপর হঠাৎ কি জানি ভেবে বো করে ঘুরে নর্দমার ভিতরে চলে গেল। আমি ভাবলাম, বাহ রে বাহ, এমন সুন্দর খাবার জিনিসটা দিলাম আর পিঁপড়ে ভাইয়া সেটা ফেলে টেলে উধাও। তাহলে আসবারই কি দরকার ছিল? কিছুক্ষণ পরেই ডাক্তার বাবু এলেন। সে আমার নাড়ি দেখলেন, জিভ দেখলেন, আর বুকে পিঠে স্টেথোস্কোপ লাগিয়ে দেখলেন। দেখে টেকে বললেন যে তেতো ওষুধটা আরো 2 বার খেতে হবে, আর খেলেই নাকি 2 দিনের মধ্যেই জ্বর সেরে যাবে। আমার তো শুনেই মন খারাপ হয়ে গেল। জ্বর ছাড়া মানেই স্কুল, আর স্কুল মানেই দুপুরটা মাটি। দুপুর বেলায় যে যত পিঁপড়ে আসে আমার জানলা দিয়ে। যাই হোক, ডাক্তার বাবু ঘর থেকে বেরোনো মাত্র আবার জানলার দিকে চাইতেই আমার মন ভালো হয়ে গেল। এবারে একটা নয়, একেবারে ষাঁড় বাঁধা পিঁপড়ের দল বেরিয়ে আসছে নর্দমা দিয়ে। নিশ্চয় সামনের পিঁপড়েটা আমার চেনা পিঁপড়ে, আর নিশ্চয়ই ওই গিয়ে চিনির খবরটা দিয়ে অন্য পিঁপড়েগুলোকে সঙ্গে করে নিয়ে এসেছে। একটুক্ষণ চেয়ে থাকতেই পিঁপড়ের বুদ্ধির নমুনাটা নিজের চোখেই দেখলাম। পিঁপড়েগুলো সবাই একজোটে চিনির দানাটাকে ঠেলতে ঠেলতে নর্দমার দিকে নিয়ে চলল। সে যে কি মজার ব্যাপার তা না দেখলে বোঝা যায় না। আমি মনে মনে ভাবতে লাগলাম, আমি যদি পিঁপড়ে হতাম তাহলে নিশ্চয়ই শুনতাম ওরা বলছে, मारो जुबान हेयो और भी थोड़ा हेयो चले इंजिन हेयो। জ্বর ছাড়ার পর প্রথম কয়েকদিন স্কুলে খুব খারাপ লাগতো। ক্লাসে বসে খালি খালি আমার জানালার কথা মনে হতো। না জানি কত রকম পিঁপড়ে সেখানে আসছে আর যাচ্ছে। অবশ্যই আমি আসার আগে রোজই 2-3টা চিনির দানা জানালায় রেখে আসতাম, আর বিকেলে ফিরে গিয়ে দেখতাম সেগুলো আর নেই। ক্লাসে আমি বেশিরভাগ দিন বসতাম মাঝখানের একটা বেঞ্চিতে। আমার পাশে বসতো শীতল। একদিন পৌঁছতে একটু দেরি হয়েছে, আর গিয়ে দেখি শীতলের পাশে ফণি বসেছে। আমি আর কি করি, পেছনের দিকে দেয়ালের সামনে একটা খালি জায়গা ছিল, সেখানেই বসলাম।
টিফিনের আগের ক্লাসটা ছিল ইতিহাসের। হরাধন বাবু তার সরু গলায় হ্যানিবলের বীরত্বের কথা বলছেন। হ্যানিবল নাকি কার্থেজ থেকে সৈন্য নিয়ে পুরো আল্পস পাহাড়টা ডিঙিয়ে ইতালি আক্রমণ করেছিল। শুনতে শুনতেই হঠাৎ কিরকম জানি মনে হলো যে হ্যানিবলের সৈন্য এই ঘরের মধ্যেই রয়েছে, আর আমার খুব কাছ দিয়েই চলেছে। এদিক ওদিক চাইতেই আমার পিছনের দেয়ালে চোখ পড়লো। দেখলাম একটা লম্বা পিঁপড়ের লাইন দেয়াল বেয়ে নেমে আসছে, ঠিক সৈন্যের মতো। সারি সারি অসংখ্য কালো কালো খুদে খুদে পিঁপড়ে একটানা একভাবে চলেছে তো চলেইছে। নিচের দিকে চেয়ে দেখি মেঝের কাছের দেয়ালে একটা ফাটল, আর সেই ফাটল দিয়ে পিঁপড়েগুলো বেরিয়ে যাচ্ছে। টিফিনের ঘন্টা পড়তেই দৌড়ে গেলাম বাইরে, আমার ক্লাসের পেছন দিকটায় গিয়ে সেই ফাটলটা খুঁজে বের করলাম। দেখলাম পিঁপড়েগুলো ফাটল দিয়ে বেরিয়ে ঘাসের ফাঁক দিয়ে সোজা চলেছে পেয়ারা গাছটার দিকে। পিঁপড়ের লাইন ধরে গিয়ে পেয়ারা গাছের গুড়ির কাছেই যে জিনিসটা বেরোলো সেটাকে দুর্গ ছাড়া আর কি বলবো। স্পষ্ট দেখলাম একটা দুর্গের মতো উঁচু মাটির ঢিপি, তার তলার দিকে একটা গেট, আর সেই গেট দিয়ে সার বেঁধে ভেতরে ঢুকছে পিঁপড়ের সৈন্যদল। আমার ভীষণ ইচ্ছে হলো দুর্গের ভিতরটা একটু দেখি। পকেটে আমার পেন্সিলটা ছিল, তার ডগাটা দিয়ে ঢিপির ওপরের মাটিটা আস্তে আস্তে একটু একটু করে সরাতে লাগলাম। প্রথমে কিছুই বেরোলো না, কিন্তু তারপর আমি যা দেখলাম তাতে সত্যিই আমি অবাক। দুর্গের ভিতর অসংখ্য ছোট ছোট খুপড়ি, আর সেই খুপড়ির একটা থেকে আরেকটায় যাবার জন্য অসংখ্য কিলবিলে সুড়ঙ্গ। কি আশ্চর্য, কি অদ্ভুত! এই খুদে খুদে হাত পা দিয়ে এরকম ঘর বানালো কি করে এরা? এত বুদ্ধি হলো কি করে এদের? এদেরও কি স্কুল আছে, মাস্টার আছে? এরাও কি লেখাপড়া শেখে, অঙ্ক কষে, ছবি আঁকে? তাহলে কি মানুষের সঙ্গে এদের কোনোই তফাৎ নেই, খালি চেহারা ছাড়া? কই বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া এরা তো নিজের বাড়ি নিজেরা তৈরি করতে পারে না, এমনকি ভুলুর মতো পোষা কুকুরটাও পারে না। অবশ্যই পাখিরা বাসা করে, কিন্তু তাদের একটা বাসাতে আর কটা পাখি থাকতে পারে? এদের মতো দুর্গ বানাতে পারে পাখি, যাতে হাজার হাজার পাখি একসঙ্গে থাকবে। দুর্গের খানিকটা ভেঙে যাওয়াতে পিঁপড়েদের মধ্যে খুব গোলমাল পড়ে গিয়েছিল। আমার খুব কষ্ট হলো, মনে মনে ভাবলাম এদের যখন ক্ষতি করেছি তখন এবার উল্টে কোনো উপকারও করতে হবে, তা না হলে আমাকে ওরা শত্রু বলে ভাববে, আর আমি সেটা মোটেই চাই না। আসলে তো আমি ওদের বন্ধু। তাই পরদিন স্কুল যাবার সময় মা আমাকে যে সন্দেশটা খেতে দিয়েছিলেন তার অর্ধেকটা খেয়ে বাকিটা একটা শাল পাতায় মুড়ে প্যান্টের পকেটে নিয়ে নিলাম। স্কুলে পৌঁছে ক্লাসের ঘন্টা পড়ার আগেই সেটা পিঁপড়ের ঢিপির পাশে রেখে এলাম। বেচারাদের নিশ্চয়ই খাবার খুঁজতে অনেক দূর যেতে হয়। আজ বাড়ি থেকে বেরিয়েই দেখবে খাবারের পাহাড়। এটা কি কম উপকার হলো? এর কিছুদিন পরেই আমাদের গরমের ছুটি হয়ে গেল, আর আমারও পিঁপড়েদের সঙ্গে বন্ধুত্বটাও বেশ ভালো জমে উঠলো। পিঁপড়েদের দেখে দেখে তাদের বিষয়ে যেসব আশ্চর্য জিনিস জানতে পেরেছিলাম সেগুলো মাঝে মাঝে বড়দের বলতাম, কিন্তু ওরা কোনো গায়েই করতো না। সবচেয়ে রাগ হতো যখন ওরা আমার কথা হেসে উড়িয়ে দিত। তাই একদিন ঠিক করলাম যে এবার থেকে কাউকে কিছু বলবো না, যা করব নিজেই করব, আর যা জানবো নিজেই জানবো। একদিন একটা ব্যাপার হলো, তখন দুপুর বেলা। আমি ঝন্টুদের বাড়ির পাঁচিলের গায়ে একটা লাল পিঁপড়ের ঢিপির পাশে বসে পিঁপড়েদের খেলা দেখছি। অনেকে বলবে লাল পিঁপড়ের ঢিপির পাশে তো বেশিক্ষণ বসা যায় না, কারণ পিঁপড়ে কামড়াবে যে। এটা ঠিকই যে আগে লাল পিঁপড়ের কামড় আমি খেয়েছি, কিন্তু কিছুদিন থেকে আমি দেখছি ওরা আর আমাকে কামড়ায় না, তাই বেশ নিশ্চিন্ত মনে বসে পিঁপড়ে দেখছিলাম। এমন সময় হঠাৎ দেখি চিকু আসছে। চিকুর কথা আগে বলিনি, ওর ভালো নাম শ্রীকুমার, আমাদের ক্লাসেই পড়ে, কিন্তু আমাদের চেয়ে নিশ্চয় অনেক বড়, কারণ ওর গোঁফ দাড়ি বেরিয়ে গেছে। চিকু খালি সর্দারি করে, তাই ওকে কেউ ভালোবাসে না, আমিও না। কিন্তু তাই বলে আমি কখনো ওর সঙ্গে লাগতে চাই না, কারণ জানি যে ওর গায়ে খুব জোর।
চিকু আমায় দেখতে পেয়ে বলল, আই ক্যাবলা, ওখানে ওত পেতে বসে কি হচ্ছে? আমি চিকুর কথায় কান দেইনি, কিন্তু ও দেখলাম আমার দিকেই এগিয়ে আসছে। আমি পিঁপড়েগুলোর দিকেই দেখতে লাগলাম। চিকু আমার কাছে এসে আবার বলল, কি হচ্ছে কি? হাব ভাব থেকে সুবিধা লাগছে না তো? আমি আর লুকাবার চেষ্টা না করেই সত্যি কথাটাই বলে দিলাম। চিকু শুনে দাঁত খিচিয়ে বলল, পিঁপড়ে দেখছিস মানে? ওর মধ্যে আবার দেখবার কি আছে? আর পিঁপড়ে কি তোর নিজের বাড়িতে নেই যে এখানে আসতে হবে? আমার ভারী রাগ হলো। আমি যাই করি না কেন, তোর এত কি রে বাপু? সবটাতে নাক গলানো আর সর্দারি? আমি বললাম, আমার দেখতে ভালো লাগে তাই আমি দেখছি। পিঁপড়ের ব্যাপার তুমি বুঝবে না। তোমার নিজের যা ভালো লাগে তাই করো না গিয়ে, এখানে জ্বালাতে এলে কেন? চিকু আমার কথা শুনে বিড়ালের মতো ফোঁস করে উঠে বলল, ও পিঁপড়ে দেখতে ভালো লাগে, পিঁপড়ে দেখতে ভালো লাগে, তবে দেখ দেখ দেখ। এই বলতে বলতে আমি কিছু করবার আগেই চিকু 3 লাথিতে পিঁপড়ের ঢিপিটা একেবারে এবড়ো থেবড়ো করে মাটির সঙ্গে মিশিয়ে দিল। আর সেই সঙ্গে বোধহয় কম করে 500 পিঁপড়ে থেতলে ভেতলে মরে টরে একাকার হয়ে গেল। লাথি মেরেই চিকু হাসতে হাসতে চলে যাচ্ছিল। এমন সময় আমার মাথার মধ্যে হঠাৎ কি জানি একটা হয়ে গেল। আমি এক লাফে চিকুর পিঠের উপর ঝাঁপিয়ে পড়ে তার চুলের মুঠি ধরে তার মাথাটা ধুম ধুম করে 4-5 বার চিন্টুদের পাঁচিলে ঢুকে দিলাম। তারপর তারপর চিকুকে ছেড়ে দিতে সে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেল। আমি নিজে যখন বাড়ি ফিরলাম তার আগেই চিকু এসে নালিশ করে গেছে। কিন্তু আশ্চর্য, মা আমাকে প্রথমটা মারেননি, বকেননি। আসলে বোধহয় মা বিশ্বাসই করেননি, কারণ আমি তো এর আগে কারোর গায়ে কখনো হাত তুলিনি। তাছাড়া মা জানতেন আমি চিকুকে খুব ভয় পাই, কিন্তু মা আমায় ব্যাপারটা যখন জিজ্ঞেস করলেন তখন আমি মিথ্যা কথাটা বলতে পারলাম না। মা তো শুনে অবাক, বললেন, বলিস কি, সত্যি চিকুর মাথা ফাটিয়ে দিয়েছিস? আমি বললাম, হ্যাঁ দিয়েছি। শুধু চিকু কেন, যে পিঁপড়ের বাসা ভাঙবে তারই মাথা ফাটিয়ে দিব। এটা শুনে মা সত্যিই ভীষণ রেগে আমায় অনেকগুলো কিল চড় মেরে ঘরের দরজা বন্ধ করে রেখে দিলেন। সেদিন শনিবার ছিল। বাবা তাড়াতাড়ি কোর্ট থেকে ফিরলেন। ফিরে মার কাছে সব শুনে টুনে আমার ঘরের দরজার বাহির থেকে তালা চাবি দিয়ে দিলেন। আমার কিন্তু মারটার খাবার জন্য পেটে একটু ব্যথা করলেও মনে মনে কোনো ব্যথা ছিল না। আমার কেবল দুঃখ হচ্ছিল ওই পিঁপড়েগুলোর জন্য। সেবার সাহেবগঞ্জের কাছে দুটো রেলগাড়িতে ভীষণ কলিশন লেগে শুনেছিলাম প্রায় 300 লোক মারা গিয়েছিল। আর আজ চিকু 3 লাথিতেই এত পিঁপড়ে মরে গেল। কি অন্যায়, কি অন্যায়, কি অন্যায়! বিছানায় শুয়ে শুয়ে এসব ভাবতে ভাবতে মাথাটা কেমন ঝিমঝিম আর গাটা শীত শীত করতে লাগলো। আমি চাদরটা টেনে মুড়ে দিয়ে পাশ ফিরে শুয়ে পড়লাম। তারপর কখন ঘুমিয়ে পড়েছি জানি না। হঠাৎ একটা অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে গেল। খুব সরু মিহি একটা শব্দ, ভারী সুন্দর, কতকটা গানের মতো, তালে তালে উঠছে আর নামছে। আমি এদিক ওদিক কান পেতেও বুঝতে পারলাম না শব্দটা কোন দিক থেকে আসছে। খুব দূরে কোথাও গান টান হচ্ছে বোধহয়, কিন্তু এরকম গান তো এর আগে কখনো শুনিনি। এই দেখো, গান শুনতে শুনতে কখন যে এর মধ্যে নর্দমা দিয়ে ইনি এসে হাজির হয়েছেন তা তো টেরই পাইনি। এবার ঠিক চিনলাম, এ আমার সেই চেনা পিঁপড়ে যাকে জল থেকে বাঁচিয়েছিলাম। আমার দিকে চেয়ে সামনের দুটো পা মাথায় ঠেকিয়ে নমস্কার করছে। কি নাম দেওয়া যায় এর? কালী, কেষ্ট, কালাচাঁদ? ভেবে দেখতে হবে। বন্ধু অথচ নাম নেই, সে কি করে হয়? আমি আমার হাতের টেলোটা চিৎ করে জানালার উপর রাখলাম। পিঁপড়েটার সামনের পা দুটো মাথা থেকে নামিয়ে আস্তে আস্তে আমার হাতের দিকে এগিয়ে এলো। তারপর তারপর আমার কোরে আঙ্গুল বেয়ে হাতের উপর উঠে আমার তেলের হিজিবিজি ম্যাপের নদীর মতো লাইনগুলোর উপর চলে ফিরে বেড়াতে লাগলো। এমন সময় দরজায় হঠাৎ খুট করে একটা শব্দ হওয়াতে আমি চমকে উঠলাম। আর পিঁপড়েটাও হুড়মুড়িয়ে হাত থেকে নেমে নর্দমার ভিতরে চলে গেল। তারপর মা
দরজাটার চাবি খুলে ঘরে এসে আমাকে এক বাটি দুধ খেতে দিলেন। আর আমার চোখ দেখে আর কপালে হাত দিয়ে বুঝতে পারলেন যে জ্বর এসেছে। পরদিন সকালে ডাক্তারবাবু এলেন। মা বললেন, শুধু সারা রাত খালি ছটফট করেছে আর কালি কালি বলছে। মা বোধহয় ভাবলেন যে আমি ঠাকুরের নাম করছিলাম। মা তো আর আসল ব্যাপারটা জানতেন না। ডাক্তারবাবু যখন আমার পিঠে স্টেথোস্কোপ লাগিয়েছেন, তখন আমি আবার কালকের মতো মিহি গলায় গান শুনতে পেলাম। এবার কালকের চেয়ে জোরে, আর সুরটা বোধহয় একটু অন্যরকম। আর ঠিক মনে হলো যেন জানলার দিক থেকে গানটা আসছে। কিন্তু ডাক্তারবাবু চুপ করে থাকতে বলেছিলেন, তাই ঘুরে দেখতে পারলাম না। পরীক্ষা শেষ করে ডাক্তারবাবু উঠে পড়লেন, আর আমিও আর চোখে জানালার দিকে চেয়ে দেখি, ও বাবা, আজ আবার নতুন বন্ধু, ডিও পিঁপড়ে। আর এও দেখি নমস্কার করছে। সব পিঁপড়েই কি তাহলে আমার বন্ধু? আর গানটা কি তাহলে ওই পিঁপড়েটাই করছে নাকি? কিন্তু মা তো গানের কথা কিছুই বলছেন না। তাহলে কি উনি শুনতে পাচ্ছেন না? আমি জিজ্ঞেস করব ভেবে মার দিকে ফিরতেই দেখি উনি চোখ বড় বড় করে জানলার দিকে চেয়ে আছেন। তারপর হঠাৎ টেবিল থেকে আমার অঙ্কের খাতাটা টেনে নিয়ে আমার উপর দিয়ে ঝুঁকে পড়ে খাতাটা দিয়ে এক চাপড় মেরে পিঁপড়েটাকে মেরে ফেললেন। সঙ্গে 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 গানটাও থেমে গেল। মা মুখে বললেন, বাবা, কি উপদ্রবী হয়েছে পিঁপড়ের! বালিশ পেয়ে কানের মধ্যে ঢুকে কামড় দিলে হবে চিত্তির। ডাক্তারবাবু একটু ইঞ্জেকশন দিয়ে চলে যাবার পর আমি খুন হওয়া পিঁপড়েটার দিকে চাইলাম। আর এমন সুন্দর গানটা গাইতে গাইতে সে মরে গেল। এ যেন ঠিক আমার সেই ইন্দ্রনাথ দাদুর মতো। উনিও খুব ভালো গান গাইতেন। অবশ্যই আমরা বেশি বুঝতাম না, তবে বড়রা বলতো যে খুব ভালো ওস্তাদি গান। উনিও ঠিক এইভাবেই একদিন তানপুরা বাজিয়ে গান গাইতে গাইতে হঠাৎ মারা গেলেন। তাকে যখন শ্মশান ঘাটে নিয়ে যায়, তখন শহর থেকে আনা কীর্তনের দল হরিনাম গাইতে গাইতেই তার সঙ্গে গিয়েছিল। আমি দেখেছিলাম, আর আমার এখনো মনে আছে, যদিও আমি তখন খুব ছোট। আর আজ একটা অদ্ভুত ব্যাপার হলো। ইঞ্জেকশন নিয়ে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম যে একটা বিরাট পিঁপড়ের দল মরা পিঁপড়েটাকে নিয়ে ইন্দ্রনাথ দাদুর মতো করে শ্মশানে নিয়ে যাচ্ছে। 10-12টা পিঁপড়ে তাকে কাঁধে নিয়েছে, আর বাকি পিঁপড়েগুলো পিছনে সারি বেঁধে ঠিক কীর্তনের মতো গান গাইতে গাইতে চলছে। বিকেলে মা কপালে হাত দিতেই ঘুমটা ভেঙে গেল। জানলার দিকে চেয়ে দেখলাম যে মরা পিঁপড়েটা আর সেখানে নেই। সেবার জ্বরটা সহজে ছাড়ছিল না। ছাড়বে কি করে? দোষ তো এদেরই। বাড়ির সব লোক যে পিঁপড়ে মারতে আরম্ভ করেছিল, সারাদিন যদি ওরকম পিঁপড়ে চিৎকার শুনতে হয়, তাহলে তো মন খারাপ হয়ে জ্বর বাড়বেই। আবার আরেকটা মুশকিল, এরা যখন ওদিকে ভাড়ার ঘরে কিংবা উঠানে পিঁপড়া মারত, আমার জানালায় তখন অন্য পিঁপড়ের দল এসে ভীষণ কান্নাকাটি করত। বেশ বুঝতাম যে এরা চাইছে তাদের হয়ে আমি একটু কিছু করি, হয় পিঁপড়ে মারা বন্ধ করি, না হয় যারা মারছে তাদের শাসন করি। কিন্তু আমার যে অসুখ, তাই আমার গায়ে তেমন জোর ছিল না। আর থাকলেও বড়দের কি আর ছোটরা শাসন করতে পারে? কিন্তু শেষ পর্যন্ত একদিন একটা ব্যবস্থা করতেই হলো। সেটা ঠিক কোন দিন তা আমার মনে নাই। খালি মনে আছে যে সেদিন খুব ভোরে আমার ঘুম ভেঙেছিল, আর ঘুম ভাঙতেই শুনতে পেলাম ফটিকের মা চেঁচিয়ে বলছে যে তার কানের ভিতর নাকি রাত্রিবেলা একটা ডিও পিঁপড়ে ঢুকে কামড়ে দিয়েছে। এটা শুনে অবশ্যই আমার খুব হাসি পেয়েছিল, কিন্তু তারপরেই ঝাঁটাপেটার আওয়াজ আর চিৎকার শুনতে পেলাম যে পিঁপড়ে মারা আরম্ভ হয়ে গেছে। তারপর একটা অদ্ভুত ব্যাপার হলো। হঠাৎ মিহি গলায় শুনতে পেলাম কারা যেন বলছে, বাঁচাও বাঁচাও, আমাদের বাঁচাও। জানালার দিকে চেয়ে দেখি পিঁপড়ের দল এসে গেছে, আর ভীষণ ব্যস্তভাবে জানালার উপর ঘোরাফেরা করছে। পিঁপড়ের মুখে এই কথা শুনতে পেয়ে আমি আর থাকতে পারলাম না। অসুখ বিসুখ ভুলে গিয়ে বিছানা ছেড়ে লাফিয়ে উঠে বারান্দায় বেরিয়ে গেলাম। প্রথমটা বুঝতে পারলাম না কি করব। তারপর হাতের কাছে একটা কলসি দেখে
সেটাকে আছড়ে ফেলে দিলাম। পিঁপড়ে মারা বন্ধ হয়ে গেল। কিন্তু সঙ্গে সঙ্গে মা, বাবা, ছোট পিসিমা, সাবিদি যে যে ঘরে ছিল সব হা হা করে বেরিয়ে এসে আমায় জাপটে ধরে কোলপাজা করে তুলে এনে খাটের ওপর ফেলে ঘরের দরজা আবার তালা চাবি দিয়ে বন্ধ করে দিল। আমি মনে মনে খুব হাসলাম। আর আমার জানালার পিঁপড়েগুলো আনন্দে নাচতে নাচতে সাবাস সাবাস। বলতে বলতে বাড়ি ফিরে গেল। এরপরে এরপরে আমি আর খুব বেশি দিন বাড়িতে ছিলাম না, কারণ একদিন ডাক্তারবাবু এসে দেখে টেকে বললেন যে বাড়িতে আমার চিকিৎসার সুবিধা হবে না, তাই আমাকে হাসপাতালে যেতে হবে। আমি এখন যেখানে আছি সেটা একটা হাসপাতালের ঘর। প্রথম দিন আমার ঘরটা খুবই খারাপ লেগেছিল, কারণ এত পরিষ্কার ঘর যে দেখলেই মনে হবে এখানে পিঁপড়ে থাকতেই পারে না। নতুন ঘর কিনা, তা ফাটল টাটল কিছুই নেই। একটা বড় আলমারিও নেই যার তলায় বা পেছনে পিঁপড়ে থাকবে। নর্দমা একটা আছে বটে, কিন্তু সেটাও ভীষণ পরিষ্কার। তবে হ্যাঁ, ঘরে একটা জানালা আছে, আর জানলার ঠিক বাইরেই একটা আম গাছের মাথা, আর তার একটা ডাল জানলার বেশ কাছে এসে পড়েছে। বুঝলাম পিঁপড়ে যদি থাকে তো ওই ডালেই থাকবে, কিন্তু প্রথম দিন জানালার কাছে যাওয়াই হলো না। কি করে যাব? সারা দিন ঘরের মধ্যেই, সারাদিন ধরেই হয় ডাক্তার, না হয় নার্স, না হয় বাড়ির কোনো লোক আমার ঘরের মধ্যে ঘোরাঘুরি করছে। দ্বিতীয় দিনেও একই ব্যাপার। মন ভীষণ খারাপ হয়ে গেল। একটা ওষুধের বোতল তো ছুঁড়ে ভেঙেই ফেললাম, আর তাতে নতুন ডাক্তারবাবু বেশ চেটে গেলেন। এই ডাক্তারবাবু যে বেশি ভালো লোক না, সে তার গোঁফ আর চশমাটা দেখলেই বোঝা যায়। 3 দিনের দিন একটা ব্যাপার হলো। তখন ঘরে আর কেউ ছিল না, খালি একজন নার্স ওনার চেয়ারে বসে একটা বই পড়ছিল। আমি চুপচাপ শুয়ে কি যে করব তা ভেবেই পাচ্ছিলাম না। এমন সময় নার্সের দিকে চেয়ে দেখি ওর হাতের বইটা ওর কোলে পড়ে গেছে, আর ও ঘুমিয়ে পড়েছে। আমি তাই না দেখে আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে পা টিপে টিপে জানালার দিকে এগোলাম। তারপর তারপর জানালার নিচের দিকের খড়খড়িতে পা দিয়ে উঠে খানিকটা উঁচু করে শরীরটা যতখানি পারি জানালা দিয়ে বের করে হাত বাড়িয়ে আম গাছের ডালটা ধরে টানতে লাগলাম। এমন সময় আমার ডান পাটা খড়খড়ি থেকে খড়কে গিয়ে একটা খট করে আওয়াজ হলো, আর সেই আওয়াজ শুনেই নার্সটার ঘুম ভেঙে গেল। আর যাই কোথা, একটা বিকট চিৎকার দিয়ে নার্সটা আমাকে জড়িয়ে ধরে টেনে হিঁচড়ে বিছানায় নিয়ে ফেললো, আর সেই সঙ্গে আরো অন্য লোকও এসে পড়লো। আমিও আর কিচ্ছু করতে পারলাম না। ডাক্তারবাবু চটপট আমাকে একটা ইঞ্জেকশন দিয়ে দিলেন। আমি ওদের কথাবার্তা থেকে বুঝলাম যে ওরা ভেবেছিল আমি বুঝি জানালা দিয়ে লাফিয়ে পড়তে গিয়েছিলাম। কি বোকা ওরা! এত উঁচু থেকে লাফিয়ে পড়লে তো মানুষ হাত পা ভেঙে মরেই যাবে। ডাক্তারবাবু চলে গেলে পর আমার ঘুম পেতে লাগলো, আর বাড়ির জানালার কথাটা মনে করে ভীষণ খারাপ লাগতে লাগলো। কবে যে আবার বাড়ি ফিরে যাব কে জানে। ভাবতে ভাবতে প্রায় ঘুমিয়ে পড়েছি। এমন সময় মিহি গলায় শুনলাম, সিপাহী হাজির হুজুর, সিপাহী হাজির। চোখ খুলে দেখি আমার খাটের পাশের টেবিলের সাদা চাদরে ওষুধের বোতলটার ঠিক পাশেই বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে দুটো লাল কাঠ পিঁপড়ে। নিশ্চয়ই গাছ থেকেই আমার হাতে উঠে এসেছিল ওরা, আর আমি টেরই পাইনি। আমি বললাম, সিপাই। জবাব এলো, হ্যাঁ হুজুর। বললাম, কি নাম তোমাদের? একজন বলল, লাল বাহাদুর সিং। আরেকজন বলল, লাল চাঁদ পারে। আমি তো মহা খুশি, কিন্তু তাও ওদের দুজনকে সাবধান করে দিলাম যে ওরা যেন বাহিরের লোক এলে একটু লুকিয়ে টুকিয়ে থাকে, তা না হলে মারা পড়তে পারে। লাল চাঁদ আর লাল বাহাদুর মস্ত সালাম ঠুকে বলল, তারপর তারপর ওরা দুজনে মিলে একটা চমৎকার গান আরম্ভ করে দিল, আর আমিও সেই গানটা শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। এবার তাড়াতাড়ি করে কালকের ঘটনাটা বলি, কারণ ঘড়িতে ঢং ঢং
করে 5টা বাজলো। ডাক্তারবাবুর আসার সময় হয়ে গেছে। কাল হয়েছে কি, বিকালের দিকে শুয়ে শুয়ে লাল বাহাদুর আর লাল চাঁদের কুস্তি দেখছি। আমি বিছানায় আর ওরা টেবিলে। দুপুরবেলা আমার ঘুমাবার কথা, কিন্তু কিন্তু কাল ওষুধ খেয়ে আর ইঞ্জেকশন নিয়েও ঘুম আসেনি। কিংবা এও বলতে পারি যে ঘুম আমি ইচ্ছে করে আনিনি। দুপুরবেলা ঘুমোলে আর আমার পিঁপড়ে বন্ধুদের সঙ্গে খেলা করব কখন? কুস্তি খুব জোর চলছিল, কে যে জিতবে তা বোঝা যাচ্ছিল না। এমন সময় হঠাৎ খট খট করে জুতার আওয়াজ পেলাম। এই রে, ডাক্তারবাবু আসছেন। আমি বন্ধুদের দিকে ইশারা করতেই লাল বাহাদুর চট করে টেবিলের নিচে চলে গেল। কিন্তু লাল চাঁদ বেচারা কুস্তি করতে করতে চিত হয়ে শুয়ে পড়ে হাত পা ছুড়ছিল। তাই সে অত তাড়াতাড়ি পালাতে পারল না, আর তার জন্য একটা বিশ্রী কাণ্ড হয়ে গেল। ডাক্তারবাবু এসে টেবিলের উপরে লাল চাঁদকে দেখে ইংরেজিতে কি একটা রাগী কথা বলে হাত দিয়ে এক ঝাপটা দিয়ে ওকে টেবিল থেকে মাটিতে ফেলে দিলেন। লাল চাঁদ যে ভীষণ জখম হলো সে আমি ওর চিৎকার শুনেই বুঝতে পারলাম। কিন্তু আমি আর কি করব? ডাক্তারবাবু ততক্ষণে নাড়ি দেখবেন বলে আমার হাত ধরে নিয়েছেন। একবার হাত ঠেলে উঠতে চেষ্টা করলাম, তাই দেখে আবার নার্স অন্যদিক থেকে এসে আমায় চেপে ধরলো। পরীক্ষা শেষ হলে ডাক্তারবাবু রোজকার মতো আজও গোমরামুখ করে তার গোপের পাশটা চুলকাতে চুলকাতে দরজার দিকে ফিরলেন। এমন সময় হঠাৎ কি কারণে যেন তিরিং করে লাফিয়ে উঠে মুখ দিয়ে 3-4 রকমের বাংলা ইংরেজি মেশানো বিশ্রী শব্দ করলেন। ইহ, উফ, আউচ। তারপর তারপর সে এক কাণ্ড। স্টেথোস্কোপ ছিটকে গেল, চশমা পরে ভেঙে গেল, কোট খুলতে গিয়ে বোতাম ছিঁড়ল, টাই খুলতে গিয়ে গলায় ফাঁস লেগে বিষম লাগলো, শেষকালে শার্ট খোলায় গেঞ্জির ফুটো অব্দি বেরিয়ে পড়লো। তবুও ডাক্তারবাবুর লাফানি আর চেঁচানি থামলো না। আমি অবাক। নার্স বলল, কি হয়েছে স্যার? ডাক্তার লাফাতে লাফাতে বললেন, অ্যান্ড রেড অ্যান্ড আস্তিন বে, হু হু হু। বাবা, আমি কি আর বুঝতে পারিনি? এখন বুঝো ঠেলা। আস্তিন বেয়ে উঠেছে লাল বাহাদুর সিং, বন্ধুর হয়ে প্রতিশোধ নিতে। তখন যদি এরা আমায় দেখতো তাহলে আর বলতো না যে সদানন্দ হাসতে জানে না।